প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে হাওড়া ও পুরীর মধ্যে বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করেন। आज ओडिशा और पश्चिम बंगाल के लोगों को वंदे भारत ट्रेन का उपहार मिल रहा है। वंदे भारत ट्रेन आधुनिक भारत और आकांक्षी भारतीय दोनों का प्रतीक बन रही है। হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসটি ভারতের ১৬তম, ওড়িশার প্রথম এবং পশ্চিমবঙ্গের দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস। যাত্রাপথে ট্রেনটি খড়গপুর, কটক এবং ভুবনেশ্বর হয়ে পুরী পৌঁছবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে নিউ জলপাইগুড়ি ও গুয়াহাটির মাঝে বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করেন। এটি অসমের তথা উত্তর পূর্ব ভারতের প্রথম এবং পশ্চিমবঙ্গের তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস। অসম ও পশ্চিমবঙ্গের মধ্যে সম্পর্ক সুদৃঢ় হবে বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। तीन काम एक साथ हो रहे हैं। पहला, आज नॉर्थ ईस्ट को अपनी पहली मेड इन इंडिया वंदे भारत एक्सप्रेस मिल रही है। दूसरा, ये पश्चिम बंगाल को जोड़ने वाली तीसरी वंदे भारत एक्सप्रेस है। दूसरा, असम और मेघालय के लगभग 450 किलोमीटर ट्रैक पर बिजलीकरण का काम पूरा हो गया है। तीसरा, लामडिंग में नवनिर्मित डेमू मेमू शेड का भी आज लोकार्पण हुआ है। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গার্ডেন রিচ শিল্প এবং ইঞ্জিনিয়ারিং লিমিটেডের একটি অনুষ্ঠানে যোগ দেন। ভারতীয় নৌবাহিনীর তৈরি জাহাজ বিন্ধগিরি রণতরী নৌবাহিনীর অন্তর্ভুক্ত করেন তিনি। কলকাতার গার্ডেন রিচ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এটি তৈরি করে। We are entering Hooghly River. We have entered. We have entered On Hooghly River. Wow. We are in a train and it is under Hooghly. গঙ্গার নিচ দিয়ে সফল ট্রায়াল রান সম্পন্ন করে কলকাতার ইস্ট ওয়েস্ট মেট্রো। ট্রায়াল রানে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত নিয়ে যাওয়া হয় মেট্রো ট্রেনটি। গঙ্গার নিচ দিয়ে 520 মিটার সুড়ঙ্গ পেরোতে সময় লাগে মাত্র 45 সেকেন্ড। দেশ জুড়ে চলা মেরি মাটি মেরা দেশ কর্মসূচিতে রাজ্যের বিশেষ বিশেষ স্থান থেকে সংগৃহীত মাটি নেহেরু যুব কেন্দ্রের যুব আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়। বিশেষ ট্রেনে করে এই কলসগুলি নিয়ে দিল্লির অমৃত বাটিকার উদ্দেশ্যে রওনা দেয় নেহেরু যুব কেন্দ্রের স্বেচ্ছাসেবকেরা। ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেল শান্তিনিকেতন। ইউনেস্কোর তরফ থেকে শান্তিনিকেতনের নাম ঘোষণা হতে আনন্দে আত্মহারা হয় উপাচার্য সহ ছাত্রছাত্রীরা। রবীন্দ্রনাথকে সম্বোধন করা হয় কবি, দার্শনিক, সাহিত্যিক ও সমাজ সংস্কারক হিসেবে। রেশন দুর্নীতির অভিযোগে পশ্চিমবঙ্গের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বন দপ্তরের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বাড়িতে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। তদন্তকারী সংস্থা কয়েকটি দলে ভাগ হয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের আরও অন্যান্য বাড়িতে তল্লাশি চালান। ইডি সূত্রে খবর, বাকিবুর রহমানের দেওয়া তথ্যের উপর নির্ভর করেই তাঁরা বহু গুরুত্বপূর্ণ নথি পেয়েছেন। পরে প্রাক্তন খাদ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়।
চাকরির দাবিতে রাস্তাতেই মাথা ন্যাড়া হতে দেখা যায় এক মহিলা আন্দোলনকারীকে। এ ছবি যে লজ্জার তা বলার অপেক্ষা রাখে না। নিজের মাথা মুড়িয়ে প্রতিবাদ করেছেন তারা। শুধু পুরুষরা নয়, মহিলা আন্দোলনকারীও নিজের মাথা মোড়ায়। পুরুলিয়া সংশোধনাগারে ঝালদার কাউন্সিলর তপন কান্দু হত্যাকাণ্ডে অন্যতম মূল অভিযুক্ত সত্যবান প্রামাণিকের রহস্য মৃত্যু হয়। হঠাৎই সংশোধনাগারে অসুস্থ হয়ে পড়েন সত্যবান। তারপর তাঁকে পুরুলিয়ার মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। স্ত্রী দাবি করেন যে জেলের মধ্যে খুন করা হয়েছে তাঁকে। जेल से हम लोग को फोन कुछ भी किया नहीं गया। डायरेक्ट 1 बजे मेरे घर में जाता है पेपर। मेरी छोटी बेटी से साइन करवा के पुलिस बोलता है तेरा पापा डेट हो गया। দত্তপুকুরে নীলগঞ্জ ফাঁড়ির নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় মোষগোল পশ্চিমপাড়া অঞ্চলে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়। ঘটনায় 7 জনের মৃত্যু হয়, আহত হন 8 জন। বিস্ফোরণের তীব্রতা এতটাই ভয়ঙ্কর ছিল যে কংক্রিটের একটি বাড়ি সম্পূর্ণ ধ্বংসাবশেষে পরিণত হয়। ঘটনাস্থলে যান বারাসাত পুলিশ জেলার সুপার। গ্রামবাসীরা জানান পুলিশের মদতেই বেআইনি কারখানা চলছে। পূর্ব মেদিনীপুর জেলার এগরার খাদিকুল গ্রামে বাজি কারখানায় বিস্ফোরণে 9 জনের মৃত্যু হয়, আহত হয় 5 জন। বিস্ফোরণের তীব্রতায় কারখানার ছাদ উড়ে যায়। সাধারণ মানুষ জানান পুলিশের মদতেই বেআইনি এই কারখানা চলছে। মালদায় 2 জন মহিলার ওপর অকথ্য অত্যাচারের ভিডিও ছড়িয়ে পড়ে, যা রাজ্যের পক্ষে লজ্জার ছবি বয়ে আনে। সমাজ মাধ্যমে এই ভিডিও পৌঁছে যায় দেশের সর্বত্র। রাজ্যের বেহাল স্বাস্থ্য অবস্থা ও দারিদ্রতার কারণে এক অসহায় পিতা তাঁর মৃত শিশুপুত্রের দেহ ব্যাগে করে 200 কিলোমিটার পর্যন্ত বইতে বাধ্য হন। এই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং স্বাভাবিকভাবে সারা দেশে আলোড়ন সৃষ্টি হয়। সম্প্রতি একটি ভিডিওতে দেখা যায় বেহাল রাস্তার কারণে অ্যাম্বুলেন্স পৌঁছতে না পারায় হাসপাতালে যাওয়ার পথে মৃত্যু হয় এক তরুণীর। রাজ্যের এই করুণ চিত্র সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে রাজ্যবাসীর কাছে রাজ্যের বেহাল পরিকাঠামো ও স্বাস্থ্য ব্যবস্থার চিত্র পরিষ্কার হয়ে যায়। রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে বেশিরভাগ আসনে তৃণমূল জিতলেও অভিযোগ ওঠে ব্যাপক দুর্নীতি, ভোট লুটপাটের। বোমাবাজি, হামলা, বুথ দখল ছাড়াও পুকুর থেকে উদ্ধার করা হয় ব্যালট বক্স। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 26শে জুলাই নতুন দিল্লির প্রগতি ময়দানে আন্তর্জাতিক প্রদর্শনী ও কনভেনশন সেন্টার ভারত মণ্ডপমের উদ্বোধন করেন। জাতির উদ্দেশ্যে কনভেনশন সেন্টারটি উৎসর্গ করে জাতিকে থিঙ্ক বিগ, ড্রিম বিগ, অ্যাক্ট বিগ নীতি নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী G20 মুদ্রা এবং G20 স্ট্যাম্প উন্মোচন করেন। প্রায় 2700 কোটি টাকা ব্যয়ে জাতীয় প্রকল্প হিসাবে বিকশিত নতুন এই কনভেনশন সেন্টারটি স্থাপত্য নকশার দিক দিয়ে ভারতীয় ঐতিহ্যের দ্বারা অনুপ্রাণিত এবং আধুনিক সুযোগ সুবিধা ও জীবনধারাকে আলিঙ্গন করার সঙ্গে সঙ্গে অতীতে ভারতের আস্থা ও প্রত্যয় প্রদর্শন করে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে এবছর ভারতের সভাপতিত্বে G20 আসর বসে। দুদিনের এই শীর্ষ সম্মেলনে বিশ্বের শীর্ষ সারির নেতারা যোগ দেন। সারা বিশ্বকে ভবিষ্যতের এক নতুন দিশা দেখায় ভারত। অধিবেশনে যৌথ ভবিষ্যতের ওপর বক্তব্য পেশ করেন বিশ্ব নেতারা ও সম্মতি জানান তাঁরা। ভারতের প্রস্তাবিত ঘোষণাপত্র সর্বসম্মতিক্রমে গৃহীত হয়, যা সারা পৃথিবীর কাছে নতুন ভারতের শক্তিকে তুলে ধরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির ভারত মণ্ডপমে ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস 2023-এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোট 100টি 5G ইউজড ল্যাব সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে প্রদান করেন। বাণিজ্য, স্বাস্থ্য, পরিষেবা, শিক্ষা, যোগাযোগ এবং আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে চ্যালেঞ্জগুলি মোকাবিলা করার জন্য ইন্ডিয়ান মোবাইল কংগ্রেসের প্রচেষ্টাগুলি ডিজিটাল ভারতের দৃষ্টিভঙ্গি এবং মেড ইন ইন্ডিয়াকে তুলে ধরে।
মন কি বাতের 101তম পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ভারত শ্রেষ্ঠ ভারতের কথা তুলে ধরেন। জল সংরক্ষণের জন্য দেশের অভাবনীয় উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। জল অপচয় রুখতে দেশের যুবাদের উদ্যোগের কথা বিশেষভাবে গুরুত্ব দিয়ে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বছরের 28শে মে নতুন সংসদ ভবনের উদ্বোধন করেন। বিশেষ পূজা ও যজ্ঞের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয়। পরে রাজদণ্ড সেনগাল স্থাপন করা হয়। নতুন সংসদ ভবনের উদ্বোধনে ও স্বাধীনতার 75 বছরের উদযাপনে অমৃত মহোৎসবের অংশ হিসেবে 75 টাকার বিশেষ স্মারক মুদ্রা ও স্ট্যাম্পের প্রকাশ করেন প্রধানমন্ত্রী। নতুন সংসদ ভবনে পেশ হয় মহিলা সংরক্ষণ বিল। নারী সশক্তিকরণে সর্বসম্মতিক্রমে এই বিল পাশ হয়। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘাল এই প্রস্তাব পেশ করেন। সংসদের উভয় কক্ষে মহিলা সংরক্ষণ বিলটি পাস হওয়ার পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই মহিলা সংরক্ষণ বিলে সম্মতি দেন। তার সম্মতিতে এই বিলটি আইনে পরিণত হয়। এই বিলের আওতায় লোকসভা এবং রাজ্যসভা ও বিধানসভায় মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণ করা হলো। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনটি দেশজুড়ে পরাক্রম দিবস হিসেবে পালিত হয়। এই উপলক্ষে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আন্দামান ও নিকোবরের 21টি নামহীন দ্বীপকে 21 জন পরমবীর চক্র সম্মান প্রাপ্ত ব্যক্তিদের নামে নামাঙ্কিত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আন্দামানে এই অনুষ্ঠানে যোগ দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রোজগার মেলার মাধ্যমে দেশের ৭১,০০০ চাকরি প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেন। এছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গায় রোজগার মেলায় অংশ নেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীরা। প্রধানমন্ত্রী বলেন, সরকার সংকল্প থেকে সিদ্ধির লক্ষ্যে কাজ করে চলেছে। ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো এই বছর 14 জুলাই সফলভাবে চন্দ্রযান 3 এর সফল উৎক্ষেপণ করে। সঠিক সময়ে চন্দ্রযান 3 এর ল্যান্ডার বিক্রম চাঁদের মাটিতে অবতরণ করে। এরপর রোভার প্রজ্ঞান তার কাজ শুরু করে দেয়। ভারতই প্রথম দেশ যারা চাঁদের মাটিতে ওই অংশে সফলভাবে ল্যান্ডার নামিয়েছে। চাঁদের মাটিতে অবতরণের পর এবার সূর্যের দিকে রওনা দিল ভারত। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টারের লঞ্চিং প্যাড থেকে সূর্যের উদ্দেশ্যে রওনা দেয় আদিত্য L1। উৎক্ষেপণের কিছুক্ষণ পরেই নির্দিষ্ট কক্ষপথে স্থাপিত করা হয় আদিত্য L1কে। জনজাতীয় গৌরব দিবসে ঝাড়খণ্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত সংকল্প যাত্রার সূচনা করেন। এর পাশাপাশি বিশেষভাবে প্রান্তিক আদিবাসী গোষ্ঠীর বিকাশ অভিযানেরও সূচনা করেন তিনি। 24,000 কোটি টাকার কর্মসূচির লক্ষ্যে এই অভিযানের সূচনা করা হয়। এই অভিযানের আওতায় যোগাযোগ, বিদ্যুৎ, আবাসন, পরিশ্রুত পানীয় জল, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা সহ উপযুক্ত জীবিকার সংস্থান করাই সরকারের মূল লক্ষ্য। বিশ্বের সবচেয়ে দীর্ঘ নৌপথে বিলাসবহুল প্রমোত্তরী MV গঙ্গা বিলাসের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উদ্যোগের মাধ্যমে ভারতের সাংস্কৃতিক ধারার সঙ্গে যুক্ত হতে পারবেন সাধারণ মানুষ সহ আন্তর্জাতিক পর্যটকরা। প্রধানমন্ত্রী জানান, এই প্রমোত্তরী পর্যটন ক্ষেত্রে কর্মসংস্থানেরও বিশেষ সুযোগ এনে দেবে। উত্তরকাশীর সিল্কিয়ারা সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারে কাজ চলে প্রায় 17 দিন ধরে। বিশ্বে প্রথম এই ধরনের উদ্ধার কাজ সফলভাবে সম্পন্ন করা হয়। সকল শ্রমিককে সুস্থভাবে উদ্ধার করা হয়। দীর্ঘদিন সুড়ঙ্গে আটকে থাকার ফলে তাঁদের মনের ওপর প্রভাব পড়েছিল। ফলে সরকার তাঁদের সমস্ত রকমের চিকিৎসা ও সুস্থতার খেয়াল রাখে। জনপ্রিয়তার নিরিখে ফের শীর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 78% রেটিং পেয়ে তালিকায় প্রথম স্থান অর্জন করেন প্রধানমন্ত্রী। দ্বিতীয় স্থানে রয়েছেন রাশিয়ার রাষ্ট্রপতি এবং 39% রেটিং পেয়ে তালিকার নবম স্থানে রয়েছেন আমেরিকার রাষ্ট্রপতি।
জম্মু কাশ্মীরের ৩৭০ ধারা নিয়ে দেশের শীর্ষ আদালত জানায় সরকারের গৃহীত সিদ্ধান্তটি অসাংবিধানিক নয়। তাই এই সিদ্ধান্তটি কার্যকর করতে যত দ্রুত সম্ভব জম্মু কাশ্মীরে নির্বাচন করার নির্দেশ দেয় দেশের শীর্ষ আদালত। সংসদে পাশ হয় টেলিকমিউনিকেশন বিল ২০২৩। নতুন এই বিলের মাধ্যমে সরকার প্রয়োজনে যে কোনো টেলিকমিউনিকেশন সিস্টেমকে তাদের নিজেদের আওতায় নিতে পারবে। বিদ্বজ্জনেরা এই বিলকে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। আমেরিকার সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশন নিয়ে বক্তব্য রাখেন। পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতার দেশ মিশরের মাটিতে পা রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উষ্ণ অভ্যর্থনা জানান মিশরবাসী। হিন্দি গান শুনিয়ে তাঁকে স্বাগত জানান এক মিশরীয় নাগরিক। সেখানে তিনি মিশরের প্রধানমন্ত্রী মুস্তাফা মাদবৌলির সঙ্গে বৈঠক করেন। নেপালের পোখরায় ভেঙে পড়ে যাত্রীবাহী বিমান। বিমানে ৬৮ জন যাত্রী এবং ৪ জন ক্রু সদস্য ছিলেন। প্রায় ৬৮ জনের মৃত্যু হয়। এদের মধ্যে ৫ জন ভারতীয় ছিলেন। বিমানটি কাঠমান্ডু থেকে পোখরা যাওয়ার পথে কাস্কি জেলার কাছে ভেঙে পড়ে এবং আগুন ধরে যায়। আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে রাষ্ট্রসংঘ ঘোষণা করেন পাকিস্তানের জঙ্গি আব্দুল রহমান মাক্কিকে। লস্কর-ই তৈবা এবং ২৬/১১ মুম্বাই হামলার মূল চক্রী হাফিজ সাইদের ঘনিষ্ঠ আত্মীয় তিনি। জম্মু কাশ্মীরের বিভিন্ন রকম সন্ত্রাসবাদী কর্মকাণ্ডেও জড়িয়ে তিনি। ইসরায়েল ও হামাস জঙ্গি সংগঠনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে ২০,০০০-এর বেশি মানুষের মৃত্যু হয়। হামাস প্রথম আক্রমণ করলে হামাসের বিরুদ্ধে করা হুঁশিয়ারি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, আক্রমণের চরম প্রত্যাঘাত করা হবে। এই বছরের ৬ই ফেব্রুয়ারি তুরস্কে হয় প্রবল ভূমিকম্প। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮। ভূমিকম্পের ফলে মৃত্যু হয়েছিল প্রায় ২,০০০ জনের বেশি এবং আহত হয়েছিলেন ৪৪০ জন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেন। এবছর পরে ফের ভূমিকম্প হয় তুরস্কে। এবারে মৃতের সংখ্যা ছাড়ায় ৫,০০০-এরও বেশি। ত্রাণ সামগ্রী ও উদ্ধারকারী দল পাঠায় ভারত। এই বছরের ৭ই অক্টোবর ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তানের হেরাত প্রদেশ। ১,৪০০-র বেশি মানুষ প্রাণ হারায় এই ভয়াবহ ভূমিকম্পে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৩। ৪৩,০০০-এরও বেশি মানুষ এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হন। এবছরে রসায়নে নোবেল পুরস্কার পান ৩ বিজ্ঞানী, মাওয়িঙ্গি জি বাওয়িন্ডি, লুই ব্রস, আলেক্সেই একিমভ। কোয়ান্টাম ডটসের আবিষ্কার এবং তার প্রয়োগের জন্য এই পুরস্কার পান তাঁরা। রসায়নবিদদের ধারণা, এই কোয়ান্টাম ডটস শিল্পক্ষেত্রে বিপ্লব এনে দেবে। এই বছর পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান ৩ বিজ্ঞানী, পিরি অগাস্টিনি, ফেরিঙ্ক ক্রাউস, অ্যান লহুইলিয়ার। পরমাণু এবং অণুর অভ্যন্তরে ইলেকট্রনের জগৎ অন্বেষণের জন্য নতুন টুল আবিষ্কারের জন্য এই পুরস্কার। আলোর অত্যন্ত সংক্ষিপ্ত স্পন্দন তৈরি করার একটি উপায় আবিষ্কার করেছেন তাঁরা। কোভিড-১৯-এর বিরুদ্ধে কার্যকর mRNA ভ্যাকসিন তৈরির প্রক্রিয়া আবিষ্কারের জন্য চিকিৎসা বিজ্ঞানে এবছর নোবেল পুরস্কার পান কাতালিন কারিকো এবং ড্রু উইসম্যান। সাহিত্যে অবদানের জন্য এই বছরের নোবেল সাহিত্য পুরস্কারটি পান নরওয়ের জন ফস। তাঁর উদ্ভাবনী নাটক এবং গদ্যের প্রান্তিকদের ভাষা হয়ে ওঠার জন্য তিনি পেয়েছেন এই পুরস্কার। এবছর নোবেল শান্তি পুরস্কার পান ইরানের নার্গিস মোহাম্মদী। ইরানের নারী নির্যাতনের বিরুদ্ধে
মানবাধিকার ও স্বাধীনতা প্রচারের জন্য তাকে এই পুরস্কার প্রদান করা হয়। ভারতের আনুমানিক জনসংখ্যা চীনকে ছাড়িয়ে গেছে এই বছরের শুরুতে। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে পরিণত হয়েছে ভারত। ইউএনএফপি এর স্টেট অফ ওয়ার্ল্ড পপুলেশন রিপোর্ট 2023 নিশ্চিত করেছে যে ভারতের আনুমানিক জনসংখ্যা 142.86 কোটি, যা চীনের 142.57 কোটির থেকে সামান্য এগিয়ে। ইতিহাসে নজির গড়ে সেরা মৌলিক গানের বিভাগে অস্কার জিতে নেয় তেলেগু ছবি RRR ছবির গান নাটু নাটু। RRR ছবির সঙ্গীত পরিচালনা করেন MM কিরওয়ানি। শুধু অস্কার নয়, গোল্ডেন গ্লোব পুরস্কারও জিতে নেয় গানটি। পঁচানব্বইতম একাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ভারতের হয়ে প্রথম অস্কার পায় গুণিত বঙ্গা প্রযোজিত স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র দ্য এলিফ্যান্ট হুইসপারার্স। এই জয়ের পর ইনস্টাগ্রামে গুণিত জানান, এই জয় সব নারীর জন্য। এর আগেও বহু ছবি এই বিভাগে মনোনীত হলেও ঘরে অস্কার এনেছে এই ছবিটি। অভিনেতা আল্লু অর্জুন 69তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার মর্যাদা পান। আল্লু অর্জুনের ব্লকবাস্টার সিনেমা পুষ্পা দ্য রাইজে ব্যতিক্রমী চরিত্রে অভিনয়ের জন্যই তিনি বিশেষ এই সম্মানটি পান। পুষ্পা দ্য রাইজে অর্জুনের চিত্তাকর্ষক অভিনয়ে শুধুমাত্র দর্শকদের মুগ্ধই করেননি, বরং সমালোচকদের প্রশংসাও অর্জন করেছে। ঊনসত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে গাঙ্গুবাই কাটিয়াবাড়ি ছবিতে অভিনয়ের জন্য অভিনেত্রী আলিয়া ভাট ও মিমি ছবিতে অভিনয়ের জন্য কৃতি শ্যানন যৌথভাবে সেরা অভিনেত্রীর পুরস্কার পান। ঊনসত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা হিন্দি ছবি হিসেবে পুরস্কার পায় সর্দার উধম। ছবির পরিচালক সুজিত সরকার জানিয়েছেন, জাতীয় পুরস্কার যে কোনো ছবির জন্য অত্যন্ত সম্মানের। 69তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা বাংলা চলচ্চিত্রের পুরস্কার জিতে নেয় অরোরা ফিল্ম কর্পোরেশন প্রাইভেট লিমিটেড প্রযোজিত, রাজদীপ পাল এবং শর্মিষ্ঠা মাইতি পরিচালিত কালকক্ষ। 69তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা পুরুষ প্লেব্যাক গায়কের পুরস্কার পান কাল ভৈরব। RRR সিনেমাতে কমুরাম ভিমুডো গানের জন্য পুরস্কারটি পান তিনি। 69তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা মহিলা প্লেব্যাক গায়িকার পুরস্কার পান শ্রেয়া ঘোষাল। তামিল ছবি ইরাভিন নেজলে মায়াভ চায়াভা গানটির জন্য সেরা গায়িকার পুরস্কারটি পান তিনি। এই নিয়ে 5 বার জাতীয় পুরস্কার জিতলেন তিনি। 69তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে রকেট্রি দ্য নাম্বি এফেক্ট সেরা ফিচার ফিল্মের পুরস্কারটি জিতে নেয়। ভারতীয় মহাকাশ বিজ্ঞানী নাম্বি নারায়ণনের জীবনের উপর ভিত্তি করে এই সিনেমাটি তৈরি করা হয়। অভিনেতা আর মাধবন সিনেমাটি পরিচালনা করেন এবং তিনি মুখ্য চরিত্রে অভিনয় করেন। 69তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সৃষ্টি লাখোরার এক থা গাঁও সিনেমাটি সেরা নন ফিচার ফিল্ম পুরস্কারটি জিতে নেয়। হিমালয়ের পাহাড়ের পাদদেশের একটি গ্রামে শুধুমাত্র 2 জন মহিলা বাস করে, সেই গল্পের উপর ভিত্তি করেই সিনেমাটি বানানো হয়েছে। হিন্দি ছবি মিমির অভিনয়ের জন্য পঙ্কজ ত্রিপাঠী সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতে নেন। এই নিয়ে দ্বিতীয়বারের জন্য জাতীয় পুরস্কার পেলেন তিনি। হিন্দি ছবি দ্য কাশ্মীর ফাইলসে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছেন পল্লবী যোশী। এই নিয়ে তৃতীয়বার জাতীয় পুরস্কার জিতে নিলেন তিনি। গোয়াতে 54তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আসর বসে। এই উৎসবের সূচনা করেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মোট 198টি সিনেমা দেখানো হয়। উদ্বোধনী সিনেমা ছিল ক্যাচিং ডাস্ট ও সমাপনী সিনেমা ছিল দ্য ফেদারওয়েট।
গোয়ায় ৫৪তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রখ্যাত হলিউড অভিনেতা মাইকেল ডগলাসকে সত্যজিৎ রায়ের এক্সেলেন্স অ্যান্ড লাইফটাইম পুরস্কারে ভূষিত করা হয়। আধুনিক সভ্যতার গা ভাসিয়ে ভুলেছে মা ঠাকুমার গল্পজগতের রঙিন নকশি কাঁথা। তবে কাঁথা এমব্রয়ডারি বেঁচে রয়েছে শাড়ি আর জ্যাকেট ইত্যাদি পোশাকের মধ্যে। হারিয়ে গেছে ঝিলমিল পাড়, পান পাড়, বক্স পাড়, ধানের ছড়া, বাড়ির মতো ডিজাইন। সেই পুরনো কাঁথার নকশাকে বাঙালির হাল ফ্যাশনের অঙ্গ করে তুলতে চাইছেন সোনারপুরের প্রীতিকণা গোস্বামী। এই নকশি কাঁথার কাজই এনে দিয়েছে তাঁকে পদ্মশ্রী সহ বহু সম্মান। মঙ্গলাকান্তি রায় জেলার প্রত্যন্ত গ্রাম ধবলাগিরি। সেখানেই থাকেন ১০২ বছরের সারিন্দা বাদক মঙ্গলাকান্তি রায়। ৫০০ বছরের পুরনো এই বাদ্যযন্ত্র একমাত্র সম্বল ও ভালোবাসা তাঁর। ২০১৭ সালে মঙ্গলকান্তিকে বঙ্গরত্ন সম্মানে ভূষিত করেছিলেন রাজ্য সরকার। সামান্য কিছু টাকা উপার্জন করে চলে তাঁর সংসার, কিন্তু করোনা মহামারী সেটুকুও কেড়ে নেয় তার থেকে। ৭৪তম প্রজাতন্ত্র দিবসে পদ্মশ্রী পুরস্কার পান এই মঙ্গলাকান্তি রায়। ধনীরাম টোটো। প্রায় সব জনজাতির স্বপ্ন থাকে পৃথক অক্ষর ও ভাষা। টোটো উপজাতি ও মানুষেরও আছে নিজেদের ভাষা ও নিজেদের অক্ষর। সেই স্বপ্নকেই বাস্তবায়িত করেছেন আলিপুরদুয়ারের ৫৯ বছরের এই সাহিত্যিক ধনীরাম টোটো। তিনি টোটো ভাষায় স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ তৈরি করেছেন। তাঁর এই কাজকে স্বীকৃতি দিতে তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে পদ্মশ্রী পুরস্কার। দিলীপ মহলানবিশ ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বনগাঁ সীমান্তে হাজার হাজার মানুষ কলেরায় আক্রান্ত হন। উপস্থিত বুদ্ধি দিয়ে নুন, চিনি, বেকিং সোডা, জল দিয়ে হাজার হাজার মানুষের প্রাণ বাঁচিয়েছিলেন তিনি। পরে তাঁরই হাত ধরে স্বীকৃতি পায় ওআরএস। ভারত সরকার ৭৪তম প্রজাতন্ত্র দিবসে মরণোত্তর পদ্মবিভূষণ প্রদান করেছেন তাঁকে মানব জাতির প্রতীক তাঁর নিঃস্বার্থ সেবার জন্য। অতীতের সব রেকর্ড ছাপিয়ে ১৯তম এশিয়ান গেমসে এই বছর মোট ১০৭টি পদক জেতেন ভারতীয় অ্যাথলেটরা। ভারত থেকে এই বছর ৪১টি ইভেন্টে মোট ৬৬১ জন অংশ নিয়েছিল। ১০০তম পদক ভারতের মহিলা কাবাডি টিমের হাত ধরে আসে। ভারত ২৮টি সোনা, ৩৮টি রূপো ও ৪১টি ব্রোঞ্জ পদক জিতেছে। এবছর ক্রিকেট বিশ্বকাপের আসর বসে দেশের মাটিতে। প্রতিযোগিতায় অপ্রতিরোধ্য থেকে ভারতীয় ক্রিকেট দল ফাইনালে পৌঁছায়। অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হেরে গেলেও চলতি বছরের বিশ্বকাপে অন্যতম সেরা খেলোয়াড় হন বিরাট কোহলি। টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করেন তিনি। বিরাট কোহলি মোট ৭৬৫ রান করেন। ২৪টি উইকেট নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী হন মোহাম্মদ শামি। গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দ দাবাতে অসাধারণ দক্ষতা প্রদর্শন করে ফ্যাবিয়ানো কারুয়ানাকে পরাজিত করে ফিডে বিশ্বকাপের ফাইনালে উঠেছিলেন। তিনি দ্বিতীয় ভারতীয় যে এই প্রতিযোগিতার ফাইনালে ওঠেন। ফাইনালে ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে চূড়ান্ত শোডাউনে হেরে গেলেও এত কম বয়সে তাঁর এই সাফল্য উল্লেখযোগ্য। সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টির জুটি ইতিহাসে তাদের নাম খোদাই করে ইন্দোনেশিয়া ওপেনে পুরুষদের ডাবলস শিরোপা জিতে নেওয়া প্রথম ভারতীয় ডাবলস জুটি। তাঁদের এই জয় ভারতীয় ব্যাডমিন্টনের জন্য একটি দুর্দান্ত খবর। এই বছর ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কার পাচ্ছেন এই জুটি। প্যারা এশিয়ান গেমসে এবছর অভাবনীয় সাফল্য পায় ভারত। ২৯টি সোনা, ৩১টি রূপো ও ৫১টি ব্রোঞ্জ সহ মোট ১১১টি পদক জেতে ভারত। এর আগের সমস্ত রেকর্ড ভেঙে দেয় ভারত। মোট ৩০৩ জন ক্রীড়াবিদ
ভারত থেকে প্যারা এশিয়ান গেমসে অংশগ্রহণ করেন। ভারত এবার ৫ম স্থানে শেষ করে। এবারের প্যারা এশিয়ান গেমসে ভারত মোট ৩টি বিশ্ব রেকর্ড তৈরি করে। এবছর ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয় মোহনবাগান। এই নিয়ে ১৬ বার চ্যাম্পিয়ন হলো তারা। যুবভারতীতে ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারিয়ে এই খেতাব জিতে নেয় মোহনবাগান। ফাইনালে মোহনবাগানের হয়ে একমাত্র গোলটি করেন পেত্রাতস। সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন, আমার ব্যথার পূজা হয়নি সমাপন। বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন এই বছরই আমাদের ছেড়ে চলে যান। ৩রা জানুয়ারি সকালে জীবনাবসান হয় তাঁর। ৮৯ বছর বয়সী শিল্পীর বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়। রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, পল্লীগীতি এবং বাংলা আধুনিক গানে ছিল তাঁর অবাধ যাতায়াত। কর্মজীবনে তিনি প্রায় ১৫০রও বেশি রবীন্দ্রসঙ্গীত রেকর্ড করেছেন। ১৬টি প্লেব্যাকও রয়েছে তাঁর ঝুলিতে। সঙ্গীতে অবদানের জন্য তিনি সঙ্গীত নাট্য একাডেমি সহ বহু সম্মান পেয়েছেন। এই গুণী শিল্পীর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে সঙ্গীত জগতে। চৌঠা ফেব্রুয়ারি ভারতীয় সঙ্গীত জগৎকে শোকে ডুবিয়ে চলে যান বাণী জয়রাম। আধুনিক ভারতের মীরা নামেও পরিচিত তিনি। চেন্নাইয়ে নিজের বাড়িতে পড়ে গিয়ে ৭৭ বছর বয়সে প্রয়াত হন এই সঙ্গীত শিল্পী। তার কর্মজীবন শুরু হয়েছিল ১৯৭১ সালে। ৪ দশকেরও বেশি সময় ধরে ১৯টি ভাষায় গান গেয়ে শ্রোতাদের মন জয় করে নেন তিনি। সহস্রাধিক চলচ্চিত্রে ১০,০০০-এরও বেশি গান গেয়েছেন তিনি। এছাড়াও ভক্তিগীতি এবং ব্যক্তিগত অ্যালবামও রয়েছে তাঁর। দেশে এবং বিদেশে অসংখ্য একক সঙ্গীত অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি। ৩ বার সেরা গায়িকা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন। ২০২৩ সালে ভারত সরকার তাঁকে পদ্মভূষণ পুরস্কার প্রদান করে। এবছরের ১৬ই ফেব্রুয়ারি ৮৬ বছর বয়সে প্রয়াত হন কিংবদন্তি ভারতীয় ফুটবলার তুলসীদাস বলরাম। দীর্ঘদিন অসুস্থ ছিলেন প্রাক্তন এই ফুটবলার। ভারতীয় ফুটবলের বিখ্যাত ত্রয়ীর একজন ছিলেন তুলসীদাস বলরাম। অলিম্পিক গেমস সহ একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। ভারতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবল স্ট্রাইকারদের একজন হিসেবে উচ্চারিত হয় তুলসীদাস বলরামের নাম। ১৯৬২ সালে অর্জুন পুরস্কার পান তিনি। তেসরা মার্চ প্রয়াত হন পাণ্ডব গোয়েন্দার স্রষ্টা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। ৮২ বছর বয়সে স্ট্রোকে আক্রান্ত হয়ে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় বাঙালির প্রিয় শিশু সাহিত্যিকের। ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের সৃষ্টির তালিকায় রয়েছে সেরা গোয়েন্দা ২৫, সেরা রহস্য ২৫, চতুর্থ তদন্ত, রহস্য রজনীগন্ধার, পুণ্যতীর্থে ভ্রমণ, কেদারনাথ ইত্যাদি। তার মৃত্যুতে বাংলার সাহিত্য জগতে নেমে আসে শোকের ছায়া। হৃদরোগে আক্রান্ত হয়ে এই বছরের ৯ই মার্চ প্রয়াত হন বিশিষ্ট অভিনেতা ও পরিচালক সতীশ কৌশিক। তিনি শুধু একজন অভিনেতাই নন, একাধারে তিনি ছিলেন পরিচালক, প্রযোজকও।
তাঁর জীবনের প্রথম কাজ মিস্টার ইন্ডিয়াতে ক্যালেন্ডারের চরিত্রের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া। কৌতুক অভিনয়ের জন্য বিশেষ পরিচিত তিনি। শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পান তিনি। বিশিষ্ট এই শিল্পীর আকস্মিক মৃত্যুতে চলচ্চিত্র জগতে নেমে এসেছিল শোকের ছায়া। সেলিম আজিজ দুরানি ক্যান্সারের কাছে হার মেনে 88 বছর বয়সে 2 এপ্রিল প্রয়াত হন প্রথিতযশা ভারতীয় ক্রিকেটার সেলিম আজিজ দুরানি। 1934 সালের 11 ডিসেম্বর আফগানিস্তানের খাইবার পাখতুনখোয়াতে জন্মগ্রহণ করেন তিনি। 1960 থেকে 1973 পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। অর্জুন পুরস্কার পাওয়া প্রথম ক্রিকেটার তিনি। 2011 সালে বিসিসিআই তাকে সিকে নাইডু জীবন কৃতি সম্মানে ভূষিত করে। কৃতি এই ক্রিকেটারের মৃত্যুতে ভারতীয় ক্রীড়া জগতে নেমে আসে শোকের ছায়া। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অনেকেই শোক জ্ঞাপন করেছেন। 28 এপ্রিল আমরা হারাই সারা বিশ্বে বন্দিত একজন বাঙালি ভারতীয় ইতিহাসবিদ রণজিৎ গুহকে। ক্ষুদ্র জনগোষ্ঠী নিয়ে ব্যাপক গবেষণা করেছেন তিনি। প্রাচীন জনগোষ্ঠী নিয়ে কাজ করা অনেক সংগঠনের সম্পাদকও ছিলেন তিনি। 1959 সালে তিনি ভারত থেকে ইংল্যান্ডে পাড়ি জমান এবং সাসেক্স বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে রিডার পদে যোগ দেন। এছাড়াও বেশ কিছু ইতিহাস গ্রন্থের রচয়িতা তিনি। এবছরের 8ই মে কথাসাহিত্যিক ও ঔপন্যাসিক সমরেশ মজুমদারের জীবনাবসান হয়। উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ সহ বহু জনপ্রিয় উপন্যাসের স্রষ্টা তিনি। শহর কেন্দ্রিক জীবনের আলেখ্য বারবার উঠে এসেছে তাঁর লেখায়, যে কারণে তাঁকে আরবান লেখকও বলা হয়। আনন্দ পুরস্কার, সাহিত্য একাডেমি সহ নানান সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। 12ই মে 87 বছর বয়সে প্রয়াত হন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও কাজী নজরুল ইসলামের ছোট পুত্রবধূ কল্যাণী কাজী। নজরুল গীতির গায়িকা হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করেন তিনি। দীর্ঘদিন ব্লাড ক্যান্সারে ভুগছিলেন। 2015 সালে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে সঙ্গীত মহাসম্মান পুরস্কার দেন। পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম একাডেমির উপদেষ্টা কমিটির সদস্যও ছিলেন তিনি। পাঁচই জুন প্রয়াত হন জনপ্রিয় অভিনেতা সরবজিৎ সিং পেন্টাল ওয়ালিয়া, যিনি গুফি পেন্টাল নামে অধিক জনপ্রিয়। মারা যাবার সময় তার বয়স হয়েছিল 78 বছর। 1988 সালে বি.আর. চোপড়ার মহাভারতে শকুনি মামার চরিত্র তাকে খ্যাতির শীর্ষে নিয়ে যায়। হিন্দি সিরিয়াল ছাড়াও রফু চক্কর, দেশ পরদেশ, দিল লাগির মতো ছবিতে কাজ করেছেন তিনি। শুধুমাত্র একজন অভিনেতাই নন, 1962 সালের চীন ভারত যুদ্ধের সময় ভারতীয় সেনাবাহিনীতেও কাজ করেছিলেন তিনি। 27 সেপ্টেম্বর প্রয়াত হন সত্যজিৎ রায়ের সিনেমাটোগ্রাফার হিসেবে পরিচিত সৌমেন্দু রায়। 1961 সালে দেবী দিয়ে শুরু হয় তাঁর যাত্রাপথ। 1984 সালে ঘরে বাইরে সহ মোট 26টি ছবিতে কাজ করেছেন তিনি। সত্যজিৎ রায়ের প্রথম ছায়াছবি পথের পাঁচালীতে তিনি ছিলেন সুব্রত মিত্রের সহকারী। সেরা সিনেমাটোগ্রাফির জন্য সৌমেন্দু রায় 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এই গুণী ব্যক্তির প্রয়াণে শোকস্তব্ধ হয়ে পড়ে বাংলা চলচ্চিত্র জগৎ। তেইশে অক্টোবর 77 বছর বয়সে জীবনাবসান হয় বিখ্যাত ক্রিকেটার বিশেন সিং বেদির। ভারতীয় ক্রিকেট দলে তিনি মূলত স্লো লেফট টার্ন অর্থোডক্স বোলিং করতেন। 1966 সাল থেকে 1979 সাল পর্যন্ত ভারতের হয়ে আন্তর্জাতিক স্তরে খেলেন তিনি। 22টি টেস্টে তিনি জাতীয় দলকে নেতৃত্ব দেন। 1970 সালে তিনি পদ্মশ্রী পুরস্কার পান।
ও 2004 সালে তাকে বিসিসিআই এর তরফে সর্বোচ্চ সম্মান সি.কে. নাইডু জীবনকৃতি সম্মান প্রদান করা হয়। তেসরা নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও চলচ্চিত্র পরিচালক গৌতম হালদার। 2003 সালে তাঁর পরিচালিত প্রথম ছবি ভালো থেকো মুক্তি পায়। 2019 সালে তাঁর পরিচালনায় নির্বাণ ছবিতে অভিনয় করেন রাখি গুলজার। 1999 সালে বিশিষ্ট সরোদ বাদক ওস্তাদ আমজাদ আলী খান এর ওপর একটি তথ্যচিত্র স্ট্রিংস অফ ফ্রিডম তৈরি করেন তিনি। এছাড়াও প্রায় 80টিরও বেশি নাটকে নির্দেশনা দিয়েছিলেন তিনি। সাথী বিদায় দার খোলো গেল যে খেলার বেলা। ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে হার মেনে 3রা নভেম্বর প্রয়াত হন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী রাজ্যেশ্বর ভট্টাচার্য। বিদেশের মাটিতে রবীন্দ্রনাথের গানকে জনপ্রিয় করে তুলতে তার অবদান অসামান্য। কলকাতার রবি মল্লার রবীন্দ্রসঙ্গীত চর্চা কেন্দ্রের কর্ণধার তথা প্রাণপুরুষ ছিলেন তিনি। তার গাওয়া গানগুলির মধ্যে রয়েছে এমনও দিনে তারে বলা যায়, কাছে ছিলে দূরে গেলে, যে রাতে মোর দুয়ারগুলি ইত্যাদি। তিনি ছিলেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও রবীন্দ্র সাধক। খেলার সাথী গেল যে খেলার বেলা। এই বছরের 15ই ডিসেম্বর জীবনাবসান হয় বিখ্যাত গায়ক অনুপ ঘোষালের। 78 বছর বয়সী গায়ক মূলত তার শ্যামা সঙ্গীত ও নজরুল গীতির জন্য বিপুল জনপ্রিয়তা পান। এছাড়াও সত্যজিৎ রায় পরিচালিত গুপি গাইন বাঘা বাইন, হীরক রাজার দেশের মতো ছবিতে গাওয়া তাঁর গান আজও অমর হয়ে রয়েছে। বাংলার পাশাপাশি হিন্দিতে, ভোজপুরিতে এবং অসমীয়া ভাষায়ও গান গেয়েছেন তিনি। 1981 সালে হীরক রাজার দেশে সিনেমাতে গান গেয়ে জাতীয় পুরস্কার পান তিনি।